হ্যালো অল, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল গণিত শিখে। আজকে আমরা ক্লাস 10-এর প্রশ্নবিচিত্রা মানে রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 3-র মডেল কোশ্চেন পেপার 3 শুরু করব 4-এর 1 থেকে। 4-এর 1 থেকে শুরু করব শর্ট ম্যাথ মানে শর্ট অঙ্ক। খুব ভালো করে দেখবে, আর দেখে যদি ভালো লাগে তাহলে লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, দেখো তাহলে আমরা শুরু করছি রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 3 পেজ 519, 4-এর 1 থেকে শুরু করব। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন কি আছে। বলছে প্রতি বছর জনসংখ্যা R% বৃদ্ধি পেলে, বলছে প্রতি বছর জনসংখ্যা R% বৃদ্ধি পেলে n বছর পর জনসংখ্যা হয় পি। n বছর পর জনসংখ্যা হয় পি। ঠিক আছে, বলছি n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল। আমি একটা কথা বলছি, মানে এটা হচ্ছে সমহারে বৃদ্ধি বা হ্রাস। এই অঙ্কগুলো করতে গেলে যখন পূর্বে অ্যান্সার চাবে তখন আমাকে কিন্তু ধরে নিতে হবে। যখন অ্যান্সারটা পূর্বে চাবে, যে পূর্বে 2 বছর পূর্বে কত ছিল, 3 বছর পূর্বে কত ছিল, তখন আমাকে কিন্তু ধরে নিতে হবে। আর যদি বর্তমানে হয় বা 2 বছর পর কত হবে, সেক্ষেত্রে আমরা কিন্তু সরাসরি অঙ্কটা করব। আমরা সেক্ষেত্রে করব কিন্তু। আর যদি 2 বছর পূর্বে কত ছিল, 3 বছর পূর্বে কত ছিল, সেক্ষেত্রে আমরা কিন্তু ধরে নেব। তাহলে এই অঙ্কটা আমরা কিন্তু ধরে নিতে হবে। বলছে পূর্বে n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল, আমরা ধরে নিচ্ছি, জনসংখ্যা ছিল ইকুয়াল টু এক্স জন। আমরা লিখছি ধরি জনসংখ্যা ছিল ইকুয়াল টু এক্স জন। আমরা ধরে নিলাম যে জনসংখ্যা ছিল হচ্ছে এক্স জন। এবার হচ্ছে বৃদ্ধি কত R%। এবার নিচে লিখবো বৃদ্ধি ইকুয়াল টু R%। সময় হচ্ছে n বছর, লিখবো সময় ইকুয়াল টু n বছর। কমপ্লিট। বলছে বর্তমান প্রতি বছর R% বৃদ্ধি পেলে n বছর পর জনসংখ্যা পি। তাহলে এখন জনসংখ্যা হচ্ছে পি, n বছর পর জনসংখ্যা কত হবে পি। তাহলে আমিও বার করব যে n বছর পর জনসংখ্যা কত। লিখি জনসংখ্যা হবে ইকুয়াল টু এক্স ব্র্যাকেটে 1 প্লাস আর বাই 100 ব্র্যাকেট ক্লোজ পাওয়ার হচ্ছে n। জনসংখ্যা এতজন, কিন্তু অঙ্ক বলছে জনসংখ্যা হবে পি। অঙ্কে বলছে জনসংখ্যা হবে পি, তাহলে শর্তানুসারে এটা ইকুয়াল টু পি। আমরা লিখব শর্তানুসারে এক্স 1 প্লাস আর বাই 100 ব্র্যাকেট ক্লোজ পাওয়ার n ইকুয়াল টু পি। ঠিক আছে, অতএব এক্স ইকুয়াল টু উপরে হচ্ছে পি আর নিচে হচ্ছে 1 প্লাস আর বাই 100 ব্র্যাকেট ক্লোজ n। এবার যদি এটাকে আমরা উপরে নিয়ে যাই তাহলে পাওয়ারটা কিন্তু মাইনাস হবে, মানে নিচ থেকে উপরে গেলে মাইনাস, যেহেতু প্লাস আছে পাওয়ারটা কিন্তু পাল্টে যাবে। আবার যদি উপর থেকে নিচে নিয়েছি সেক্ষেত্রেও কিন্তু পাওয়ারটা চিহ্ন পাল্টে যাবে, প্লাস থাকলে মাইনাস আর মাইনাস থাকলে প্লাস। অতএব এক্স ইকুয়াল টু পি 1 প্লাস আর বাই 100 মাইনাস n, এত জন। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, যেহেতু নিচ উপরে নিয়ে গেলাম পাওয়ারটা হয়ে গেল মাইনাস। চলে আসতেছি নেক্সট অঙ্কে, 4-এর 2 নম্বর। দেখো প্রশ্ন কি আছে। বলছে একটি অংশীদারি ব্যবসায়
তিন জনের মূলধনের অনুপাত 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় জনের লাভের চেয়ে 60 টাকা কম, মানে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভ থেকে 60 মানে 60 টাকা কম হলে বলছে ব্যবসায় মোট কত লাভ হয়েছে। তাহলে আমরা কিন্তু ধরে নেব, ধরি ব্যবসায় মোট লাভ হয়েছে ইকুয়াল টু এক্স টাকা। আমরা কিন্তু লাভটা কিন্তু ধরে নেব। তাহলে আমরা একটু লিখে নিচ্ছি, অনুপাতটা লিখে নিচ্ছি, মূলধনের অনুপাত। প্রথমে লিখব প্রথম ইস্টু দ্বিতীয় ইস্টু তৃতীয় ইকুয়াল টু 3:8:5। তাহলে তিনজনের মূলধনের অনুপাত 3:8:5। এবার আমরা ধরে নিচ্ছি যে মোট লাভ হয়েছে এক্স টাকা। ধরি মোট লাভ হয়েছে ইকুয়াল টু এক্স টাকা। ঠিক আছে, তাহলে এবার আমরা বের করব যে প্রথম জনের কত লাভ হয়েছে। অতএব প্রথম জনের লাভ হয়েছে, অতএব প্রথম জনের লাভ হয়েছে ইকুয়াল টু এক্স গুণন 3, আর নিচে হচ্ছে অনুপাতের যোগফল। আমরা যেটা বের করব তার অনুপাত, সেই অনুপাত দ্বারা গুণ করব, আর নিচে হচ্ছে অনুপাতের যোগফল, তার মানে হচ্ছে অনুপাতের যোগফল দিয়ে ভাগ করব। তাহলে 8 × 5 = 13 আর 3 = 16, নিচে হবে 16 সমান 3x/16 টাকা। তাহলে প্রথম জনের লাভ হয়েছে 3x/16 টাকা। এবার আমরা কিন্তু তৃতীয় জন বের করব, আমার দ্বিতীয় দরকার নাই, প্রথম আর তৃতীয়, আমরা তৃতীয় জনের লাভ হয়েছে, অতএব তৃতীয় জনের লাভ হয়েছে, তাহলে x গুণন এখানে 5 আর তার নিচে হচ্ছে 16, তাহলে 5x/16 টাকা। তাহলে প্রথম জনের লাভ হয়েছে 3x/16 টাকা, আর তৃতীয় জনের লাভ হয়েছে 5x/16 টাকা। কিন্তু অঙ্কে বলছে যে প্রথম জনের লাভ তৃতীয় জনের লাভ অপেক্ষা 60 মানে 60 টাকা কম। তার মানে শর্তানুসারে তৃতীয় জনের লাভ মাইনাস প্রথম জনের লাভ, তৃতীয় জনের লাভ মাইনাস প্রথম জনের লাভ ইকুয়াল টু 60 শর্তানুসারে। তাহলে আমরা লিখব শর্তানুসারে 5x/16 মানে তৃতীয় জনের লাভ প্রথম জনের লাভ থেকে 60 টাকা বেশি, প্রথম জনের কম আর এর বেশি। তাহলে 5x/16 মাইনাস 3x/16 ইকুয়াল টু 60। এখানে লসগু হচ্ছে 16, তাহলে এখানে হচ্ছে 5x মাইনাস 3x ইকুয়াল টু 60। 5x মাইনাস 3x/16 ইকুয়াল টু 60, বা 2x ইকুয়াল টু 60 গুণন 16, বজ্র ক্রস গুণন, অতএব x ইকুয়াল টু 60 গুণন 16, নিচে 2 কাটলে হচ্ছে 8, এটা কাটলে 8, তাহলে 480। তাহলে আমরা লিখব যে মোট লাভ হয়েছে, অ্যান্সার লিখব যে মোট লাভ হয়েছে ইকুয়াল টু 480 টাকা। তাহলে মোট লাভ হয়েছে 480 টাকা। তাহলে আমরা এখানে কিন্তু প্রথম জনের লাভ বের করলাম, আর হচ্ছে তৃতীয় জনের লাভ বের করলাম। যেহেতু বলছে যে প্রথম জনের লাভ তৃতীয় জনের লাভ অপেক্ষা 60 টাকা কম,
মানে 60 টাকা কম। তাহলে শর্তানুসারে তৃতীয় জনের লাভ মাইনাস প্রথম জনের লাভ ইকুয়াল টু 60। এখান থেকে আমরা এক্স মান পেয়ে গেলাম 480। আমরা এক্সই হচ্ছে মোট লাভ হয়েছে, আমরা ধরে নিয়েছি যে মোট লাভ হয়েছে এক্স টাকা। এখানে এক্সের মানই হচ্ছে মোট লাভ হয়েছে। ঠিক আছে, এবার চলে আসতেছি আমরা নেক্সট অঙ্কে। নেক্সট 4-এর 3 নম্বর। দেখো প্রশ্ন আছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এ বি সি বাস্তব, এ নট ইকুয়াল টু 0। বলছে সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্ত লেখো। সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্ত। ঠিক আছে। আচ্ছা, আমরা কিন্তু শ্রীধর আচার্যের সূত্রটা আমরা একটু লিখে নিচ্ছি। শ্রীধর আচার্যের সূত্র ইকুয়াল টু উপরে হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুটের মধ্যে বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এটা হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র। মাইনাস বি প্লাস মাইনাস রুটের মধ্যে বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এই যে এখানে রুটের মধ্যে বি স্কয়ার মাইনাস 4ac, এই যে বি স্কয়ার মাইনাস 4ac এটাকে বলা হচ্ছে নিরূপক। এটা হচ্ছে নিরূপক। তাহলে আমরা লিখব এখানে মানে এ হচ্ছে সমীকরণের মানে সূত্রটা নিরূপণ করে, একে বলা হয় নিরূপক। এটি হচ্ছে নিরূপণ করে, সেটা হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac। এখানে নিরূপক ইকুয়াল টু বি স্কয়ার মাইনাস 4ac। ঠিক আছে, যেটাই হচ্ছে সমীকরণের বীজদ্বয় কীরূপ হবে সেটা নিরূপণ করে, তাকেই বলা হচ্ছে নিরূপক। এখানে হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac-কে বলা হচ্ছে নিরূপক। দেখো এখানে 3টা আছে। 1 নম্বর হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। এটা হলে সমীকরণের বীজদ্বয় কী হবে? সমান হবে। এটা হচ্ছে সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান। এটা হচ্ছে সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং সমান। আর 2 নম্বর আছে হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0। এটা হচ্ছে সমীকরণের বীজদ্বয় বাস্তব ও অসমান, মানে সমান না, অসমান। যখন হচ্ছে নিরূপক মানে বি স্কয়ার মাইনাস 4ac 0 থেকে বড়, তখন বীজদ্বয় হচ্ছে বাস্তব এবং অসমান হবে। আর যদি 0-র সমান হয়, বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয়, সেক্ষেত্রে বীজদ্বয় কিন্তু বাস্তব হবে এবং সমান হবে। আর একটা 3 নম্বর আছে হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac লেস দেন 0, মানে বি স্কয়ার মাইনাস 4ac লেস দেন 0। এক্ষেত্রে কোনো বাস্তব বীজ নেই। যদি বি স্কয়ার মাইনাস 4ac 0 থেকে ছোট হয়, মানে -1 -2 -3, বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল যদি -1 হয় বা -2 হয়, মানে 0 থেকে ছোট, সেক্ষেত্রে কোনো বাস্তব বীজ নেই। তাহলে আমাকে কিন্তু 3টা জিনিস মনে রাখতে হবে। 1 নম্বর হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হলে সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে। 2 নম্বর হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac যদি 0 থেকে বড় হয়, সমীকরণের বীজদ্বয় বাস্তব হবে এবং সেটা অসমান হবে। আর 3 নম্বর হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac লেস দেন 0, মানে 0 থেকে যদি ছোট হয়, -1 মাইনাসও হয়, সেক্ষেত্রে কোনো বাস্তব বীজ নেই। ঠিক আছে, কিন্তু এখানে বলছে সমীকরণের বীজদ্বয়
সমান হওয়ার শর্ত, তাহলে সমান হওয়ার শর্ত কী হবে? এখানে সমান হওয়ার শর্ত হবে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। তাহলে আমার কী হবে? বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হবে। যদি এখানে বলছে সমীকরণে বীজদ্বয় সমান হওয়ার শর্ত, তাহলে কী হবে? বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, এটা হবে সমান হওয়ার ক্ষেত্রে। সমান বাস্তব ও সমান, অতএব বি স্কোয়ার ইকুয়াল টু 4ac, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4ac। তোমরা কিন্তু অবশ্যই 3টা সূত্র মনে রেখে দিবে। একটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, সেটা হচ্ছে বাস্তব আর সমান। 2 নম্বর হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0, সেক্ষেত্রে বীজদ্বয় বাস্তব এবং অসমান হবে। আর একটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0, মানে -1 -2 -3 লেস দেন 0, সেক্ষেত্রে কোনো বাস্তব বীজ নেই। ঠিক আছে, তোমরা অবশ্যই ভালো করে মনে রেখে দিবে। এবার নেক্সট অঙ্ক 4 নম্বর। দেখো প্রশ্ন আছে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও মানে ছোট থেকে বড় সাজাতে হবে। এখানে আছে √15 প্লাস √3, √10 প্লাস √8 ও √12 প্লাস √6। বলছে এই 3টা সংখ্যাকে আমাকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হবে, মানে সবচেয়ে ছোট প্রথমে লিখতে হবে, তার চেয়ে বড়, তার চেয়ে বড়, মানে ছোট থেকে বড় সাজাতে হবে। ঠিক আছে, দেখো প্রথম সংখ্যা আছে হচ্ছে √15 প্লাস √3। আমরা কিন্তু এটা হোল স্কয়ার করব। যদি হোল স্কয়ার করি, এটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কয়ার, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। ঠিক এরকম a স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার সমান সমান এখানে হচ্ছে 15 প্লাস 2√45 প্লাস 3, মানে √15 তার হোল স্কয়ার সমান হচ্ছে 15। যখন আমরা স্কয়ার করব তখন রুটটা কিন্তু উঠে যাবে। তাহলে এখানে 15 স্কয়ার মানে হচ্ছে 15, আর √3 স্কয়ার মানে হচ্ছে 3, আর এটা হচ্ছে 2√45। এবার 15 আর 3 18, তাহলে এখানে হবে 18 প্লাস √45। তাহলে আমার প্রথম সংখ্যা কিন্তু কমপ্লিট। এবার আমি চলে আসবো দ্বিতীয় সংখ্যা। দেখো দ্বিতীয় সংখ্যা আছে √10 প্লাস √8, √10 প্লাস √8 এর হোল স্কয়ার করছি। ঠিক একই রকম a প্লাস বি তার হোল স্কয়ার, মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে প্রথমে a স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কয়ার কমপ্লিট। তাহলে √10 তার হোল স্কয়ার মানে হচ্ছে 10, 10 স্কয়ার 10 হবে, যেহেতু 10 স্কয়ার মানে √10 স্কয়ার হচ্ছে 10 হবে, 10 স্কয়ার 100 হবে, √10 তো স্কয়ার আছে, তাহলে এখানে 10 প্লাস 2√80 প্লাস √8 তার স্কয়ার সমান 8। যখন আমরা স্কয়ার করব রুট থাকলে কিন্তু রুট উঠে যাবে, স্কয়ার করলে কিন্তু রুট উঠে যাবে। তাহলে 18, এখানে 18 প্লাস √80। তাহলে আমার দ্বিতীয় রাশি হলো 18 প্লাস √80। এবার চলে আসছি তৃতীয় দেওয়া আছে √12 প্লাস √6 তার হচ্ছে হোল স্কয়ার। তাহলে এখানে হচ্ছে √12 তার হচ্ছে হোল স্কয়ার প্লাস 2 ইন্টু √12 ইন্টু √6 প্লাস √6 তার হচ্ছে হোল স্কয়ার, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। √12 তার হোল স্কয়ার, আমি তো বলেছি যে স্কয়ার করলে কিন্তু রুট উঠে যাবে। তাহলে এখানে হবে 12 প্লাস 6 × 72, 2√72 প্লাস 6। তাহলে এখানে 18 প্লাস √72।
কমপ্লিট। তাহলে আমার তিনটে সংখ্যার মান বের হয়েছে। প্রথমটা আমি বের করেছি 18 প্লাস রুট 45, দ্বিতীয় হচ্ছে 18 প্লাস রুট 80, আর তৃতীয় হচ্ছে 18 প্লাস রুট 72। তাহলে তুমি দেখো এর মধ্যে বুঝতে পারবে যে সবচেয়ে ছোট কোনটা। সবচেয়ে ছোট হচ্ছে প্রথমটা, আর তার চেয়ে একটু বড় হচ্ছে তৃতীয়টা, আর সবচেয়ে বড় হচ্ছে দ্বিতীয়টা। তাহলে আমরা লিখব যে সংখ্যাগুলিকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে এরূপ হবে। সংখ্যাগুলিকে যদি আমরা ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই, তাহলে প্রথমে আসবে হচ্ছে প্রথমটা মানে রুট 15 প্লাস রুট 3, কমা, তারপর আসবে হচ্ছে রুট 12 প্লাস রুট 6, কমা, আর লাস্টে আসবে হচ্ছে রুট 10 প্লাস রুট 8, সবচেয়ে বড়। ঠিক আছে, তাহলে আমার এটাকে এইভাবেও লেখা যায় যে রুট 15 প্লাস রুট 3 ব্র্যাকেটে দেওয়া, এটা হচ্ছে লেস দেন, আবার ব্র্যাকেটের মধ্যে রুট 12 প্লাস রুট 6 লেস দেন রুট 18 প্লাস রুট 8, এইভাবেও লেখা যায়। মানে এ হচ্ছে এর থেকে ছোট, আবার এ হচ্ছে এর থেকে ছোট, মানে এ সবচেয়ে বড়, সবচেয়ে ছোট এটা, তার চেয়ে বড় এটা, তার চেয়ে বড় এটা। ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে এরূপ হবে। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু ঊর্ধ্বক্রম সাজাতে গেলে আমাদেরকে কিন্তু হোল স্কয়ার করতে, আমি তিনটাই কিন্তু হোল স্কয়ার করছি। এটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কয়ার, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট 4-এর 5 নম্বর। দেখো খুব ভালো করে দেখবে প্রশ্ন কি আছে। প্রশ্ন আছে 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে ওই বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য 12 সেমি। ওই বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য 12 সেমি হলে বলছে কেন্দ্র থেকে পি বিন্দুটির দূরত্ব কত, মানে কেন্দ্র থেকে বহিস্থ বিন্দুর দূরত্ব আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে ছবিটা এঁকে নিই। প্রথমে দেখে একটা ছবি আঁকাচ্ছি, একটা বৃত্ত আঁকাচ্ছি, একটা বৃত্ত। ঠিক আছে, তাহলে এখানে আমরা দিচ্ছি কেন্দ্র দিচ্ছি, একটা বহিস্থ বিন্দু এখানে দিচ্ছি হচ্ছে পি, ঠিক, এখান থেকে দিচ্ছি স্পর্শক, নাম দিচ্ছি এ, আর এখানে দিচ্ছি হচ্ছে ও। কমপ্লিট। তাহলে আমরা একটা স্পর্শক আঁকলাম। এখানে বলছে যে 5 সেমি ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ হচ্ছে 5 সেমি, ব্যাসার্ধ হচ্ছে 5 সেমি। 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে ওই বৃত্তে স্পর্শকের দৈর্ঘ্য, ওই বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য, স্পর্শকের দৈর্ঘ্য 12 সেমি, এটা হচ্ছে 12 সেমি। বলছে কেন্দ্র থেকে পি বিন্দুর দূরত্ব কত, মানে বহিস্থ বিন্দুর দূরত্ব কত, তার মানে এটা কিন্তু অতিভুজ। ঠিক আছে, দেখো এরম যে আমরা আঁকাই, ঠিক এইভাবে আঁকাচ্ছি। তাহলে এটা কিন্তু হচ্ছে অতিভুজ। ঠিক আছে, ওপি হচ্ছে অতিভুজ। লিখবো আমরা যে ত্রিভুজ এওপি, ত্রিভুজ এওপি, ত্রিভুজ এওপি এর আমরা ভূমি ধরছি, ভূমি হচ্ছে ওএ, ভূমি ওএ ইকুয়াল টু 5 সেমি, 5 সেমি। ঠিক আছে, আবার লিখছি ত্রিভুজ এওপি এর আর লম্ব ব্র্যাকেটে হচ্ছে এপি, লম্ব এপি ইকুয়াল টু 12 সেমি। ত্রিভুজ এওপি এর অতিভুজ, অতিভুজ ওপি ইকুয়াল টু প্রশ্নবোধক।
আমরা জানি অতিভুজ ইকুয়াল টু রুটের মধ্যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, পাশে হচ্ছে একক। অতিভুজ ইকুয়াল টু রুটের মধ্যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। কীভাবে অতিভুজ হচ্ছে দেখো, আমরা কিন্তু যদি এই দুটো ত্রিভুজের মধ্যে তুলনা করি তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ, উভয় ত্রিভুজের ব্যাসার্ধ, এই দুটো বাহু সমান। এটা হচ্ছে স্পর্শক। আমরা জানি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক রেখাংশ দুটি সমান। তার মানে এপি আর এখানে যদি আমরা বি নাম দেই তাহলে বিপি, এপি আর বিপি কিন্তু সমান হবে, ঠিক আছে। আর অতিভুজ ওপি হচ্ছে সাধারণ বাহু, দুটো ত্রিভুজেরই সাধারণ বাহু হচ্ছে অতিভুজ ওপি, তাহলে ওপি হচ্ছে অতিভুজ, ঠিক আছে। তাহলে আমরা লিখবো অতএব অতিভুজ ইকুয়াল টু অতিভুজ, তো আমি ফর্মটা লিখে দিচ্ছি, অতিভুজ ইকুয়াল টু রুটের মধ্যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, পাশে হচ্ছে একক। আচ্ছা, তার মানে অতিভুজ মানে কি? অতিভুজ মানে হচ্ছে ওপি, ওপি ইকুয়াল টু রুটের মধ্যে লম্ব হচ্ছে এপি স্কয়ার প্লাস ওএ স্কয়ার, পাশে হচ্ছে একক। এখানে লম্ব হচ্ছে এপি আর ভূমি হচ্ছে ওএ। তাহলে এখানে এপির মান হচ্ছে 12, তাহলে 12 তার হোল স্কয়ার প্লাস 5 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে সেমি, একক হচ্ছে সেমি। তাহলে আমরা জানি অতিভুজ ইকুয়াল টু রুটের মধ্যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য থেকে পাওয়া যায়। পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পাই যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ঠিক আছে। তাহলে রুটের মধ্যে 144 প্লাস 25, রুটের মধ্যে 169 সমান সমান 13 সেমি। তাহলে এবার আমরা অ্যান্সার লিখব যে ওপি কেন্দ্র থেকে বহিস্থ বিন্দু দূরত্ব 13 সেমি। লিখব কেন্দ্র থেকে পি বিন্দুর দূরত্ব ইকুয়াল টু 13 সেমি। তাহলে আমরা অ্যান্সার লিখলাম যে কেন্দ্র থেকে পি বিন্দুর দূরত্ব 13 সেমি, এটাই হচ্ছে অ্যান্সার। খুব ভালো করে দেখবে। তাহলে এখানে ফর্মুলা হচ্ছে অতিভুজ ইকুয়াল টু রুটের মধ্যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, পাশে হচ্ছে একক, ঠিক আছে। এবার চলে আসছি নেক্সট অঙ্কে। নেক্সট 4-এর 6 নম্বর। দেখো প্রশ্নটা খুব ভালো করে দেখবে, খুব মনোযোগ সহকারে দেখবে। দেখো প্রশ্ন আছে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি হলো ব্যাস, ও বৃত্তীয় কেন্দ্রের এবি হলো ব্যাস এবং এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। কোণ এডিসি ইকুয়াল টু 125 ডিগ্রি হলে কোণ বিএসি এর মান কত? তাহলে প্রথমে আমরা ছবিটা এঁকে নেবো, নাহলে কিছুই বুঝতে পারবো না। ছবিটাকে আমরা এঁকে নেই, একটা বৃত্ত আঁকালাম। দেখো, তাহলে আমরা একটা বৃত্ত এঁকে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এবি হচ্ছে ব্যাস, নাম দিচ্ছি এবি হলো ব্যাস ও কেন্দ্রীয় বৃত্তের এবি হলো ব্যাস। এবার এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, নাম দিচ্ছে এবি, সি এখানে হচ্ছে ডি, একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এখানে দেওয়া আছে কোণ এডিসি, এটা হচ্ছে 125 ডিগ্রি। কোণ এডিসি আমরা লিখে নিচ্ছি, কোণ এডিসি ইকুয়াল টু 125 ডিগ্রি। বলছে কোণ বিএসি, তাহলে এটা আমাকে যোগ করতে হবে। কোণ বিএসি এই কোণটা কত বের করতে হবে। কোণ বিএসি ইকুয়াল টু কত? আমরা কিন্তু এইদিকেও যোগ করব,
এইদিকে আমরা যোগ করব, ঠিক আছে। তাহলে একটা কথা জিনিস লক্ষ্য করো, এই যে কোণ এডিসি, এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, মানেই হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই কোণটা হবে হচ্ছে 90 ডিগ্রি, আবার এইদিকে এই কোণটাও কিন্তু 90 ডিগ্রি। এটাকে বলা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। আমরা কিন্তু জানি যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, আমরা কিন্তু উপপাদ্য পড়েছি যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে লিখব যে কোণ এ ডি বি ইকুয়াল টু 90 ডিগ্রি, পাশে লিখে দেবো কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে কোণ বিডিসি 125 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। 125 ডিগ্রি থেকে আমরা যদি 90 ডিগ্রি বাদ দিই তাহলে আমরা কিন্তু এই কোণটা পেয়ে যাব। লিখব অতএব কোণ বিডিসি, অতএব কোণ বিডিসি ইকুয়াল টু 125 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, তাহলে ইকুয়াল টু 35 ডিগ্রি। তাহলে 35 ডিগ্রি, তাহলে দেখো এই কোণটা হচ্ছে 35 ডিগ্রি। এবার দেখো এই কোণের সঙ্গে কিন্তু এই কোণটা কিন্তু সমান হবে, এটা কিন্তু বিসি চাপের উপর কোণ বিএসি ইকুয়াল টু কোণ বিডিসি, এটা হচ্ছে একই বৃত্তাংশ কোণ। যখন আমরা এই চাপ ধরব তখন এই কোণের সঙ্গে এই কোণ সমান, আবার যখন আমরা এই চাপ ধরব তখন এই কোণের সঙ্গে এই কোণ সমান, আবার যখন আমরা এই চাপ ধরব তখন এই কোণের সঙ্গে এই কোণ সমান হবে। এটা হচ্ছে একই বৃত্তাংশ কোণ। মনে রাখবে এগুলো ফর্মুলা, কিন্তু আমি আবার বলছি, যখন আমরা এই চাপের উপর ধরে করব তখন এই কোণের সঙ্গে এই কোণ সমান, আবার যখন আমরা এই চাপ ধরব তখন এই কোণের সঙ্গে এই কোণ সমান, আবার যখন এই চাপ ধরব তখন এই কোণের সঙ্গে এই কোণ সমান, ঠিক আছে। আবার যখন এই চাপ ধরব তখন এই কোণের সঙ্গে এই কোণ কী হবে, সমান হবে। এটা কিন্তু নিয়ম। তাহলে আমরা লিখব বিসি চাপের উপর, এখানে লিখব বিসি চাপের উপর অবস্থিত কোণ বিএসি ইকুয়াল টু কোণ বিডিসি ইকুয়াল টু 35 ডিগ্রি। পাশে লিখে দিচ্ছি একই বৃত্তাংশ সকল কোণের মান সমান। আমরা কিন্তু উপপাদ্য করেছি যে একই বৃত্তাংশ সকল কোণের মান সমান। তাহলে যখন আমরা এই চাপ ধরব তখন এই কোণের সঙ্গে এই কোণ কী হবে, সমান হবে। অতএব কোণ বিএসি ইকুয়াল টু হচ্ছে 35 ডিগ্রি, এটা হচ্ছে অ্যান্সার। অতএব কোণ বিএসি ইকুয়াল টু 35 ডিগ্রি, ঠিক আছে। এবার চলে আসতেছি নেক্সট অঙ্ক। নেক্সট 4-এর 7 নম্বর। দেখো প্রশ্ন কি আছে, প্রশ্ন আছে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি সমকোণ এবং বিডি লম্ব এসি, এডি ইকুয়াল টু 4 সেমি ও বিডি ইকুয়াল টু 6 সেমি হলে সিডি এর দৈর্ঘ্য কত, সেটা আমাকে বের করতে হবে। তাহলে প্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকাবো। প্রথমে আমরা সমকোণী ত্রিভুজ এঁকে নেব। দেখো খুব ভালো করে দেখো, সমকোণী ঠিক এখানে দিচ্ছি, এখান থেকে এইভাবে টানছি, আবার এখান থেকে এইভাবে টানছি। কোণ বি হচ্ছে সমকোণ, তার মানে এই কোণটা হচ্ছে সমকোণ, এখানে নাম দিচ্ছি বি, আর এখানে নাম দিচ্ছে হচ্ছে এ, এখানে হচ্ছে সি। তাহলে এবিসি ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি হচ্ছে সমকোণ, ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি হচ্ছে সমকোণ। এবং অতিভুজ এসির উপর হচ্ছে বিডি লম্ব, এই বিডি হচ্ছে লম্ব। কমপ্লিট। বলছে এডি 4 সেমি আর বিডি হচ্ছে 6 সেমি, এডি হচ্ছে 4 সেমি আর বিডি হচ্ছে 6 সেমি,
6 সেমি, ঠিক আছে। বলছে সিডি এর দৈর্ঘ্য কত, এই সিডি এর দৈর্ঘ্য কত। তাহলে আমরা কিন্তু একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে বিডি স্কোয়ার ইকুয়াল টু এডি ইন্টু সিডি, বিডি স্কোয়ার ইকুয়াল টু এডি ইন্টু সিডি। আমরা একটু লিখে নিচ্ছি যে ত্রিভুজ এবিসি এর এর কোণ বি সমকোণ, কোণ বি সমকোণ। আবার লিখছি বিডি লম্ব, বিডি লম্ব এসি, বিডি লম্ব এসি। অতএব অতএব বিডি স্কোয়ার মানে লম্ব স্কোয়ার, বিডি স্কোয়ার ইকুয়াল টু এডি ইন্টু সিডি। এটা কিন্তু ফর্মুলা যে বিডি স্কোয়ার ইকুয়াল টু এডি ইন্টু সিডি। এটা মনে রাখা দেবে, খুব ভালো করে মনে রাখা দেবে যে বিডি স্কোয়ার ইকুয়াল টু এডি ইন্টু সিডি। এবার বিডির মান কত, বিডির মান দেওয়া আছে হচ্ছে 6, তাহলে 6 তার হচ্ছে হোল স্কোয়ার। আর এডির মান হচ্ছে 4 ইন্টু সিডি বা 4 ইন্টু সিডি ইকুয়াল টু 36। 6 স্কোয়ার হচ্ছে 36, 4 ইন্টু সিডি। অতএব সিডি ইকুয়াল টু 36-এর নিচে 4 কাটলে হচ্ছে 9। অতএব সিডি ইকুয়াল টু 9 সেমি। সিডির মানে হচ্ছে 9 সেমি, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই মনে রেখে দিবে যে বিডি স্কোয়ার ইকুয়াল টু এডি ইন্টু সিডি, বিডি স্কোয়ার ইকুয়াল টু এডি ইন্টু সিডি। এখান থেকে তুমি সিডির মান পেয়ে যাবে। ঠিক আছে, চলে আসতেছি আমি নেক্সট অঙ্কে। 4-এর 8 নম্বর। দেখো প্রশ্ন কি আছে, বলছে একটি গোলকের ব্যাসার্ধ বড় হাতের আর, ব্যাসার্ধ বড় হাতের আর এবং একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাস ও উচ্চতা, একটা লম্ব বৃত্তাকার চোঙের ব্যাস ও উচ্চতা উভয়ে 2r। বলছে এদের আয়তন সমান, গোলক আর চোঙের আয়তন সমান হলে বড় হাতের আর কিউ ইস্টু ছোট হাতের আর কিউ এর মান কত। বড় হাতের আর কিউ ইস্টু ছোট হাতের আর কিউ ইকুয়াল টু কত আমাকে বের করতে হবে। ঠিক আছে, গোলক মনে করি এরকম একটা গোলক, এর ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে বড় হাতের আর একক, বড় হাতে আর একক ব্যাসার্ধ। আর একটা চোঙ আছে, ঠিক এরকম একটা চোঙ আছে, চোঙ এরকম চোঙ আছে, এর ব্যাসার্ধ ব্যাস হচ্ছে 2r আর উচ্চতাও তাই, উচ্চতা হচ্ছে 2r একক, 2r একক। এদের ব্যাস আর উচ্চতা, এই উচ্চতা এটা হচ্ছে 2r একক, আর ব্যাস এটা হচ্ছে 2r একক। তাহলে এই চোঙের কিন্তু ব্যাস আর উচ্চতার সমান এবং সেটা হচ্ছে 2 ছোট হাতের আর, 2r একক। আর গোলকের ব্যাসার্ধ হচ্ছে বড় হাতের আর, এটা গোলক, এর ব্যাসার্ধ হচ্ছে বড় হাতের আর একক। কমপ্লিট। তাহলে আমরা কিন্তু দুটার কি বার করব, আয়তন বার করব। যেহেতু উভয়ের আয়তন সমান, আমরা গোলকের আয়তন বার করব। গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পাই বড় হাতের আর কিউ, 4/3 পাই বড় হাতের আর কিউ। এখানে ব্যাসার্ধ আর বড় হাতের আর, তাহলে আমরা লিখছি গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু বড় হাতে আর একক। অতএব গোলকের আয়তন ইকুয়াল টু 4/3 ইন্টু 22/7 ইন্টু বড় হাতের আর কিউ। এটা হচ্ছে ঘন একক, আয়তন সবসময় ঘন একক হবে। এবার চলে আসছি চুঙ্গের ব্যাসার্ধ ইকুয়াল টু, এখানে কিন্তু ব্যাস দেওয়া আছে, ব্যাস হচ্ছে 2r, ব্যাস 2r, তাহলে ব্যাসার্ধ হবে 2r তার নিচে 2 কাটলে হচ্ছে আর একক। তাহলে চোঙের ব্যাসার্ধ হচ্ছে ছোট হাতের আর একক। এবার চোঙের উচ্চতা
ইকুয়াল টু 2r একক। কারণ চোঙের ব্যাস আর উচ্চতার সমান, ব্যাস 2r, তাহলে ব্যাসার্ধ হবে ছোট হাতে r একক, উচ্চতা 2r একক। এবার আমরা আয়তন, অতএব চোঙের আয়তন, চোঙের আয়তন হচ্ছে পাই r স্কোয়ার এইচ, তার মানে হচ্ছে 22/7 ইন্টু r স্কোয়ার ইন্টু 2r। এখানে এইচ হচ্ছে 2r, এইচের মান হচ্ছে 2r, উচ্চতা হচ্ছে 2r, ঘন একক, এটা হচ্ছে ঘন একক, সমান সমান 2 ইন্টু 22/7 ইন্টু r কিউ, ঘন একক। 2টাকে আমরা সামনে লিখলাম, তাহলে 22/7, এখানে r কিউ ঘন একক। এবার শর্ত অনুসারে কিন্তু এই দুটো আয়তন সমান, এখানে বলছে এদের আয়তন সমান, এদের আয়তন সমান, শর্ত অনুসারে কিন্তু এই দুটো কিন্তু সমান হবে। প্রশ্নে দেওয়া আছে এদের আয়তন সমান, ঠিক আছে, তাহলে শর্তানুসারে এই দুটো কী হবে, সমান হবে। এখানে করছি শর্তানুসারে প্রথমে লিখছি 4/3 ইন্টু 22/7 ইন্টু বড় হাতের আর কিউ ইকুয়াল টু, তারপর লিখছি 2 ইন্টু 22/7 ইন্টু ছোট হাতের আর কিউ। আচ্ছা, এখান থেকে দেখো দুই দিক থেকে আমরা 22/7 তুলে দেবো, একটা 2 তুলে দেবো। যদি 2 তুলে দেই তাহলে এখানে থাকবে 2 তুলে দিলে এখানে থাকবে 2 থাকবে, তাহলে 2/3 ইন্টু বড় হাতের আর কিউ, আর 2 আর 22/7 তুলে দিলে এখানে থাকবে শুধু আর কিউ, শুধু আর কিউ থাকবে। আমরা কিন্তু দুই দিক থেকে 2 মানে এখানে 2 থাকবে, তাহলে আর 22/7 তুলে দিচ্ছে, এই 22/7 উঠে যাচ্ছে আর একটাকে 2 তুলে দিচ্ছে, এখানে থাকছে 2, তাহলে 2/3 বড় হাতে আর কিউ, এখানে ছোট হাতে আর কিউ। এইবার আমরা এই আর কিউকে এপার নিয়ে আসবো, এটাকে ওপার করে দেবো, তাহলে আমরা লিখবো আর কিউ বাই আর কিউ। ওপারে গেলে কিন্তু উল্টে যাবে, তাহলে এখানে হবে 3-এর নিচে 2, এপার থেকে ওপার গেলে কিন্তু উল্টে যাবে, মানে 3 যাবে উপরে আর 2 যাবে হচ্ছে নিচে। এবার আমরা লিখবো অনুপাত লিখবো, এখানে করছি অতএব, তাহলে আর কিউ ইস টু আর কিউ ইকুয়াল টু 3:2, এটা হচ্ছে অ্যান্সার। আর কিউ ইস টু বড়তে আর কিউ ইস টু ছোটোতে আর কিউ ইকুয়াল টু 3:2, আমরা অ্যান্সার লিখছি এখানে, তাহলে আর কিউ ইস টু আর কিউ ইকুয়াল টু 3:2, এটা হচ্ছে অ্যান্সার, 3:2। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। তাহলে গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউ, মানে 4/3 পাই ইন্টু ব্যাসার্ধ তার কিউ, আর চোঙের আয়তন হচ্ছে পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার ইন্টু উচ্চতা, পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার ইন্টু উচ্চতা। ঠিক আছে, এবার চলে আসতেছি আমরা নেক্সট 4-এর 9 নম্বর। দেখো প্রশ্ন কি আছে, প্রশ্ন আছে একটি ঘনবস্তুর নিচের অংশ অর্ধগোলক, একটি ঘনবস্তু তার নিচের অংশ অর্ধগোলক ও উপরের অংশ লম্ব বৃত্তাকার শঙ্কু আকারের, উপরের অংশ হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কু আকারের, যদি যদি দুটি অংশের বক্রতলের ক্ষেত্রফল সমান, মানে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল আর শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল সমান হয়, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য ও শঙ্কুর উচ্চতার অনুপাত কত? তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য আর শঙ্কুর উচ্চতার অনুপাত কত? ঠিক আছে, তাহলে আমাকে প্রথমে ছবিটা এঁকে নিতে হবে। প্রথমে অর্ধগোলক আঁকাবো, অর্ধগোলক, প্রথমে আমি অর্ধগোলক আঁকাচ্ছি। তাহলে এই উপর নিচের অংশ অর্ধগোলক, এখানে বলছে একটি ঘনবস্তুর নিচের অংশ অর্ধগোলক, নিচের অংশ হচ্ছে অর্ধগোলক, অর্ধগোলক, আর উপরের অংশ হচ্ছে শঙ্কু আকৃতির, উপরের অংশ হচ্ছে শঙ্কু আকৃতির, উপরের অংশ হচ্ছে শঙ্কু আকৃতির, ঠিক এইভাবে। কমপ্লিট, এইভাবে তৈরি হবে। এর উচ্চতা আমি ধরে নিচ্ছি এইচ, উচ্চতা হচ্ছে এইচ একক, আর ব্যাসার্ধ ধরে নিচ্ছি আর
একক। আর তির্যক উচ্চতা ধরে নিচ্ছি এল একক, তির্যক উচ্চতা হচ্ছে এল একক। ঠিক আছে, কমপ্লিট। এটা হচ্ছে অর্ধগোলক, ঠিক আছে, অর্ধগোলক। তাহলে আমরা কিন্তু প্রথমে অর্ধগোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু শঙ্কুর ব্যাসার্ধ ইকুয়াল টু ছোটো হাতে আর একক, এটা আমরা কিন্তু ধরে নেব। এখানে দেখো অর্ধগোলকের ব্যাসার্ধ আর শঙ্কুর ব্যাসার্ধ কিন্তু সমান। তাহলে আমরা লিখছি ধরি, প্রথমে লিখছি ধরি অর্ধগোলকের গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু শঙ্কুর ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক। তাহলে আমরা কিন্তু অর্ধগোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু শঙ্কুর ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক। আবার লিখছি ধরি শঙ্কুর উচ্চতা ইকুয়াল টু এইচ একক। তাহলে শঙ্কুর উচ্চতা আমরা ধরে নিছি এইচ একক। তাহলে শঙ্কুর তির্যক উচ্চতা সমান কী হবে? অতএব শঙ্কুর তির্যক উচ্চতা ব্র্যাকেটের মধ্যে হচ্ছে এল, তির্যক উচ্চতাকে আমরা এল অক্ষর দিয়ে লিখছি। এল সমান কি? এল সমান রুটের মধ্যে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, মানে ভূমিস্কার প্লাস উচ্চতা স্কোয়ার রুটের মধ্যে। তাহলে এটা হচ্ছে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, পাশে হচ্ছে একক। তাহলে শঙ্কুর তির্যক উচ্চতায় এল, তির্যক উচ্চতাকে আমরা এল লিখছি। এল সমান রুটের মধ্যে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার একক। আর শঙ্কুর ব্যাসার্ধ হচ্ছে আর একক, শঙ্কুর উচ্চতা হচ্ছে এইচ একক। আমি কিন্তু বক্রতলের ক্ষেত্রফল বার করব। শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল বর্গ একক। আর অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে টু পাই আর স্কোয়ার লিখবো। প্রথমে লিখবো অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু 2 পাই আর স্কোয়ার বর্গ একক। 2 পাই আর স্কোয়ার বর্গ একক। এবার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল লিখব। শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু পাই আর এল বর্গ একক। এবার আমরা এল এর মান বসিয়ে দেবো। এল সমান কি? এল সমান রুটের মধ্যে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এল এর মান বসাবো। সমান পাই ইন্টু আর, আর রুটের মধ্যে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, পাশে হচ্ছে বর্গ একক। এইবার কিন্তু শর্তানুসারে এই দুটো কী হবে? সমান হবে। এই দুটো হচ্ছে সমান। শর্তানুসারে কী হবে? এই দুটো হচ্ছে সমান। লিখব শর্তানুসারে 2 পাই আর স্কোয়ার ইকুয়াল টু পাই আর রুটের মধ্যে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। শর্তানুসারে কিন্তু দুটা সমান। এবার দুই দিক থেকে আমরা পাই আর উঠে দেবো। পাই আর যদি তুলে দিই এখানে থাকবে 2 আর, পাই আর একটা পাই আর, তাহলে একটা আর থাকবে, কিন্তু এখানে একটা আর থাকবে। তাহলে পাই আর এখানে হচ্ছে রুটের মধ্যে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এবার আমরা উভয় পক্ষে বর্গ করব, তাহলে এখানে হচ্ছে বা 4 আর স্কোয়ার, যদি স্কোয়ার করি এই দিক হবে 4 আর স্কোয়ার। দুই দিক থেকে পাই আর, একটা করে আর তুলে দেবো আর পাই তুলে দেবো। এখানে তো পাই আর তুলে দেবো, এখানে 2 আর থাকবে, তাহলে 4 আর স্কোয়ার। আর এদিকে স্কোয়ার করলে কিন্তু রুট উঠে যাবে,
যখন আমরা স্কোয়ার করব রুটটা কিন্তু উঠে যাবে। তাহলে এখানে হবে আর স্কোয়ার প্লাস এইচ এ স্কোয়ার, আর স্কোয়ার প্লাস এইচ এ স্কোয়ার, স্কোয়ার করলে রুট উঠে যাবে। আমরা কিন্তু উভয় পক্ষে বর্গ করলাম, উভয় পক্ষে বর্গ, উভয় পক্ষে বর্গ, উভয় পক্ষে আমরা বর্গ করলাম, ঠিক আছে, বর্গ। এবার আর স্কোয়ারটা এবার নিয়ে আসতেছি, তাহলে 4r স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু এইচ এ স্কোয়ার, তাহলে এখানে 3r স্কোয়ার ইকুয়াল টু এইচ এ স্কোয়ার। এবার আমরা এইচ এ স্কোয়ারকে এপার নিয়ে আসবে, নিচে আসবে, আর 3টাকে আমরা ওপার করে দেবো। 3 ওপারে গেলে কিন্তু ডিভাইডেড নিচে হবে, ঠিক এরকম হয়ে দেখো। তাহলে আর স্কোয়ারের নিচে এইচ এ স্কোয়ার, এখানে 1-এর নিচে 3, এবার এখানে করছি, তাহলে এখানে এবার আমরা স্কোয়ার তুলে দিচ্ছি, তাহলে আর বাই এইচ ইকুয়াল টু 1/√3, যদি স্কোয়ার তুলে দিই রুট হবে 1-এর বর্গমূল 1 আর 3-এর বর্গমূল √3, স্কোয়ার তুলে দিলে কিন্তু রুট হবে 1-এর বর্গমূল 1 আর 3-এর বর্গমূল √3, অতএব আর ইজ টু এইচ ইকুয়াল টু 1:√3, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত হচ্ছে 1:√3। খুব ভালো করে দেখবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে এটা হচ্ছে অর্ধগোলক আর এটা হচ্ছে শঙ্কু, ব্যাসার্ধ হচ্ছে অর্ধগোলকের যা ব্যাসার্ধ, শঙ্কুর ব্যাসার্ধ 1, শঙ্কুর উচ্চতা এইচ, তির্যক উচ্চতা আমরা এল ধরছি, তির্যক উচ্চতা এল ইকুয়াল টু রুটের মধ্যে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এল ইকুয়াল টু রুটের মধ্যে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এবার আমরা অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল মানে 2πr², ঠিক আছে, আর শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে πr/l, πr/l। এবার এল এর মান বসা দিয়েছি, রুটের মধ্যে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, শর্তাংশে দুটো সমান, দুই দিক থেকে পাই আর উঠে যাবে, একটা আর থাকবে, তাহলে 2r, উভয় পক্ষে বর্গ, তাহলে আমরা কিন্তু পেয়ে যাব। এবার আমরা নেক্সট অঙ্কে চলে আসছি। আর নেক্সট 4-এর 10 নম্বর, দেখো প্রশ্ন আছে 4-এর 10 নম্বর, এটা একটা ত্রিকোণমিতির অঙ্ক, খুব ভালো করে লক্ষ্য করবে। প্রশ্ন আছে tan θ প্লাস cot θ ইকুয়াল টু 2 হলে, tan θ প্লাস cot θ ইকুয়াল টু 2 হলে বলছে tan টু দি পাওয়ার 7 θ প্লাস cot টু দি পাওয়ার 7 θ এর মান কত? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো করে লক্ষ্য করবে। দেখো কীভাবে করছি, প্রথমে আমরা লিখছি যে tan θ প্লাস cot θ ইকুয়াল টু 2। cot সমান কী হয়? cot সমান 1/tan, আবার tan সমান কী হয়? 1/cot, ঠিক আছে। দেখো এরকম লেখা যায় যে cot θ ইকুয়াল টু 1/tan θ, আবার দেখো tan θ ইকুয়াল টু 1/cot θ, মানে tan সমান 1/cot আর cot সমান 1/tan, ঠিক আছে। তাহলে এর মধ্যে যে কোনো একটা এই cot কি করছি আমি, তাহলে এখানে আছে tan θ প্লাস cot মানে 1/tan θ ইকুয়াল টু 2, এখানে লসাগু হচ্ছে tan θ, লসাগু tan θ, তাহলে গুণ করলে এখানে হবে tan স্কোয়ার θ, tan θ গুণ করলে tan স্কোয়ার θ, tan স্কোয়ার θ, আর tan θ কে tan θ দিয়ে ভাগ করলে 1 হবে, তাকে 1 দিয়ে গুণ করলে 1 ইকুয়াল টু 2। এবার আমরা কিন্তু বজ্র গুণন মানে ক্রস গুণ করব। দেখো প্রথমে আগে এই দিকেই গুণ করছি, তাহলে এটা হচ্ছে tan স্কোয়ার θ প্লাস 1 ইকুয়াল টু 2 tan θ, tan θ 2 গুণ করলে 2 tan θ। এবার আমরা এই 2 tan θ কে বাম দিকে নিয়ে আসবো, বাম দিকে আনবো, তাহলে এখানে হবে tan স্কোয়ার θ, এটাকে মাঝখানে রাখছি, মাইনাস 2 tan θ প্লাস 1 ইকুয়াল টু 0। দেখো এটা কিন্তু একটা ফর্মুলা পড়বে, সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, মানে tan θ তার হোল স্কোয়ার, এখানে 1 তার হোল স্কোয়ার, মাঝখানে হচ্ছে 2 ইন্টু tan θ ইন্টু 1 মানে 2 tan θ, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার সমান a মাইনাস b তার হোল স্কোয়ার, a বলতে এখানে tan θ, b বলতে 1, তাহলে a মাইনাস b তার হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখবো tan θ মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0।
এবার দেখো স্কোয়ার যদি তুলে দিই তাহলে কিন্তু জিরো থাকবে, জিরোর উপর তার রুট দিয়ে লাভ নাই, স্কোয়ার তুলে দিচ্ছি। তাহলে এখানে হবে tan থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার 1টাকে ওপার করে দিচ্ছি, অতএব tan থিটা ইকুয়াল টু 1। এবার দেখো কট থিটা সমান কি, এখানে করছি, কট থিটা সমান হচ্ছে কট থিটা ইকুয়াল টু 1/tan থিটা। কট সমান দেখো 1/tan, আবার tan সমান 1/cot, মানে tan ইন্টু কট সমান 1, tan ইন্টু কট ইকুয়াল টু 1। ঠিক আছে, এবার tan থিটা মান বসে দিচ্ছি, তাহলে 1-এর নিচে 1, অতএব কট থিটা ইকুয়াল টু 1। তার মানে tan থিটা যদি 1 হয় তাহলে কট থিটাও কিন্তু 1 হবে। কমপ্লিট। এবার আমার অঙ্কটা কী দেওয়া আছে, দেখো অঙ্ক কী দেওয়া আছে, এখানে দেওয়া আছে 10⁷ থিটা প্লাস cot 7 থিটা। এবার tan থিটার মান কত, tan থিটা মান হচ্ছে 1, তার পাওয়ার হচ্ছে 7। আবার cot থিটা মান দেখো, এখানে দেখো tan থিটা মান হচ্ছে 1, এখানে দেখো cot থিটা মান 1, তাহলে এর মানও হচ্ছে 1/7। এবার যদি আমরা 1কে 7 বার লিখে গুণ করি তাহলে একই হবে, তাহলে 1 + 1 ইকুয়াল টু 2, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, খুব ভালো লক্ষ্য করবে। আর একটা ফর্মুলা মনে রেখে দিবে যে tan ইকুয়াল টু 1/cot, আবার cot ইকুয়াল টু 1/tan, তার মানে হচ্ছে tan ইন্টু cot ইকুয়াল টু 1, tan ইন্টু cot ইকুয়াল টু 1। ঠিক আছে, চলে এসেছি নেক্সট অঙ্কে। আর নেক্সট 4-এর 11 নম্বর, খুব ভালো করে দেখবে অঙ্কটা কিন্তু আমি পড়ছি। কি আছে, অঙ্ক আছে একই দৈর্ঘ্যের দুটি বৃত্তচাপ, একই দৈর্ঘ্যের দুটি বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যথাক্রমে 60 ডিগ্রি ও 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তচাপ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা বৃত্তের কেন্দ্রে, একটা বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে আর অপর বৃত্তের কেন্দ্রে 45 ডিগ্রি মানে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বলছে বৃত্ত দুটির ব্যাসার্ধের অনুপাত কত, বৃত্ত দুটির ব্যাসার্ধের অনুপাত। তাহলে আমাকে কিন্তু ধরে নিতে হবে, ধরি প্রথম বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে বড় হাতে R একক, আর ধরি দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ছোট হাতের R একক। আমি একটু এঁকে নিচ্ছি, দেখো এই একটা বৃত্ত আর একটা বৃত্ত, এই একটা বৃত্ত, এরকম দুটো বৃত্ত আছে, মনে হয় একটা চাপ, বৃত্তের কেন্দ্রে প্রথমটা হচ্ছে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে কোণ। তাহলে আমরা ব্যাসার্ধটা ধরে নিচ্ছি বড় হাতের R একক। এই যে চাপ, এই চাপটা এখান থেকে এই যে চাপ নাম দিচ্ছি A O B, এটা দিচ্ছি A O B, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, এটা একটা বৃত্ত। আচ্ছা, আরও একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, এই বৃত্তচাপ কেন্দ্র, এখান থেকে এই যে কোণ, এখানে নাম দিচ্ছে হচ্ছে AOB, এখানে হচ্ছে CDE দিচ্ছি, কেন্দ্রে কোণ উৎপন্ন করছে 45 ডিগ্রি। ঠিক আছে, এর ব্যাসার্ধ আমি ধরে নিচ্ছি ছোট হাতের R একক। তাহলে কিন্তু আমরা কিন্তু এই বৃত্তের ব্যাসার্ধ ধরছি ছোট হাতের R একক, আর এই বৃত্তের ব্যাসার্ধ ধরছি বড় হাতের R একক। এই যে চাপ মানে AB আর চাপ হচ্ছে CE, এই দুটা চাপ কিন্তু সমান, মানে এই পরিধি মানে চাপ, এই চাপ দুটা কিন্তু সমান। তাহলে আমরা কিন্তু প্রথমে এই বৃত্তের পরিধি বার করব, আবার এই বৃত্তেরও পরিধি আমরা বের করব, করে আমরা 60 ডিগ্রি কোণ মানে কতখানি চাপ সেটা বের করব, আবার 45 ডিগ্রি মানে কতখানি চাপ সেটা আমরা বের করব, শর্তানুসারে দুটো আমরা সমান করব। আমি করছি, দেখো এটা ধরে নিচ্ছি প্রথম বৃত্ত, এটা হচ্ছে প্রথম বৃত্ত, আর এটা ধরে নিচ্ছি দ্বিতীয় বৃত্ত, দ্বিতীয় বৃত্ত। তাহলে আমরা এটা ধরছি প্রথম বৃত্ত, এটা ধরছি দ্বিতীয় বৃত্ত। ঠিক আছে, লিখব ধরি, ধরি প্রথম বৃত্তের, প্রথম বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ ইকুয়াল টু বড় হাতের R একক।
ঠিক আছে, এইবার আমরা কিন্তু বের করবো পরিধি। পরিধি হচ্ছে 2π ইন্টু ব্যাসার্ধ, 2πr মানে 2π ইন্টু ব্যাসার্ধ। লিখবো অতএব পরিধি ইকুয়াল টু 2π বড় হাতের r একক, 2π বড় হাতে r একক। এইবার আমরা লিখব যে এত একক বৃত্তের কেন্দ্রে কোণ উৎপন্ন করে 360 ডিগ্রি, মানে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে এত একক। 1 ডিগ্রি হলো কত আর 60 ডিগ্রি হলো কত, তাহলে আমরা এই এবি কত পেয়ে যাব, এবিটা কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক এইভাবে লিখবো। দেখো প্রথমে লিখব 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে ইকুয়াল টু 2πr এত একক, 2πr একক। অতএব 1 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে উপরে হচ্ছে 2πr আর নিচে হচ্ছে 360 ডিগ্রি এত একক। অতএব 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে উপরে হচ্ছে 2πr ইন্টু 60 ডিগ্রি আর নিচে হচ্ছে 360 ডিগ্রি। ডিগ্রি কেটে যাবে, শূন্য কাটবে, কাটলে হচ্ছে 6, কাটলে 3, তাহলে সমান সমান πr/3 এত একক। তাহলে কিন্তু এই যে বিএ মানে এবি এটা কত, এটা হচ্ছে πr/3 এত একক। তাহলে আমরা কিন্তু এবি পেয়ে গেলাম πr/3 একক। এবার আমরা সিই মানে এটা বের করবো, এটা কত বের করবো। আবার লিখবো দ্বিতীয় বৃত্তের, দেখো ধরি দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু ছোট হাতের আর একক। দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ আমরা কি ধরছি, ছোট হাতের আর একক। অতএব দ্বিতীয় বৃত্তের পরিধি ইকুয়াল টু 2π ছোট হাতের আর একক। এবার লিখবো যে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে ইকুয়াল টু এত একক। লিখব 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে ইকুয়াল টু 2πr একক। অতএব 1 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে 2πr নিচে 360 ডিগ্রি, অতএব 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে উপরে হচ্ছে 2πr ইন্টু 45 ডিগ্রি, নিচে হচ্ছে 360 ডিগ্রি। ঠিক আছে, ডিগ্রি কেটে নিলাম। এইবার যদি 45 দিয়ে কাটি তাহলে হচ্ছে 8, তাহলে 8 হচ্ছে 8, হ্যাঁ কাটলে হচ্ছে 4, তাহলে এটা হচ্ছে πr/4 একক, πr/4 একক। ঠিক আছে, তাহলে আমরা যদি 45 দিয়ে কাটলে হচ্ছে 5, 5 × 0 4, 4 × 32, 33 × 34 36, 8, 2 দিয়ে কাটলে 4, πr/4 একক। তাহলে এটা কিন্তু হচ্ছে πr/4 একক। এবার কিন্তু শর্তানুসারে কিন্তু এই দুটা সমান, মানে এই চাপ আর এই চাপ এই দুটা কিন্তু শর্তানুসারে সমান। শর্তানুসারে এই মানে এবি আর সিই সমান শর্তানুসারে। তাহলে আমরা লিখব এখানে করছি লিখি শর্তানুসারে প্রথমে হচ্ছে πr/3 ইকুয়াল টু πr/3 ইকুয়াল টু পাই ছোট হাতের r/4। এবার আমরা দুই দিক থেকে পাই তুলে দিচ্ছি। যদি পাই তুলে দিই তাহলে বড় হাতের r/3 ইকুয়াল টু ছোট হাতের r/4।
এইবার এটা বড় হাতের আর, এইবার ছোট হাতে আর টেপে এসে 3 ওপর করে দেবো। আমি এখানে করছি বা, তাহলে বড় হাতের আর বাই ছোট হাতের আর ইকুয়াল টু 3-এর নিচে 4, অতএব আর ইস্টু আর ইকুয়াল টু 3:4। তাহলে এখানে বলছে যে দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 3:4, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক এইভাবে করবো। আমরা এইটুক কত সেটা বার করে, সেটা হচ্ছে পাই আর বাই 3। কীভাবে বার করলাম, লিখলাম 360 ডিগ্রির কোণ উৎপন্ন 2 পাই আর, 1 হলে কত, 60 হলে কত, পাই ইন্টু বড় হাতে আর বাই 3। আবার এখানেও তো ওই 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে 2 পাই আর, 1 হলে কত, 45 হলো কত, সেটা হচ্ছে পাই ইন্টু ছোট হাতে আর বাই 4। শর্তানুসারে এই দুটোকে সমান হবে, শর্তানুসারে এই দুটো হচ্ছে সমান। এখান থেকে দুই দিক থেকে পাই উঠে যাবে, তাহলে বড় হাতে আর বাই ছোট হাতে আর ইকুয়াল টু 3-এর নিচে 4, অতএব বড় হাতে আর ইস্টু ছোট হাতে আর ইকুয়াল টু 3:4। এবার চলে আসতেছি আমরা নেক্সট অঙ্কে। নেক্সট 4-এর 12 নম্বর। খুব ভালো করে দেখবে, তোমরা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। ঠিক আছে, দেখো 12 নম্বর দেখো, এটা একটা রাশিবিজ্ঞানের অঙ্ক। প্রশ্ন আছে যে একটি পরিসংখ্যা বিভাজনের গড় 12, একটি পরিসংখ্যা বিভাজনের গড় 12। সিগমা F1x1 ইকুয়াল টু 130 প্লাস 23কে সিগমা F1x1 ইকুয়াল টু 130 প্লাস 23কে এবং সিগমা F1 ইকুয়াল টু 30 হলে বলছে কে এর মান কত, কে এর মান কত। এখানে দেখো গড়, পরিসংখ্যান বিভাজনের গড় দেওয়া আছে 12, পরিসংখ্যা বিভাজনের গড় 12। আমিও কিন্তু পরিসংখ্যা বিভাজনের গড় বার করব, সেটা হচ্ছে সিগমা F1x1 বাই সিগমা F1, সিগমা F1x1 বাই সিগমা F1, পরিসংখ্যা বিভাজনের গড়। আমরা প্রথমে লিখে নিচ্ছি, এখানে লিখছি সিগমা F1x1 ইকুয়াল টু 130 প্লাস 23কে, আরটা সিগমা F1 ইকুয়াল টু 30। আমরা লিখব পরিসংখ্যা বিভাজনের গড় ইকুয়াল টু, উপরে হচ্ছে সিগমা F1x1 আর নিচে হচ্ছে সিগমা F1। এটা হচ্ছে পরিসংখ্যা বিভাজনের গড়। মান বসাই দিচ্ছি, উপরে হচ্ছে 130 প্লাস 23কে আর নিচে হচ্ছে 30। ঠিক আছে, এইবার শর্তানুসারে এটার সঙ্গে 12 সমান, শর্তানুসারে এবার লিখব শর্তানুসারে উপরে হচ্ছে 130 প্লাস 23কে আর তার নিচে হচ্ছে 30 ইকুয়াল টু 12। এবার আমরা কিন্তু বজ্র গুণন মানে ক্রস গুণন করব। তাহলে এখানে হচ্ছে 130 প্লাস 23কে আর 3 বাং 36 মানে 360, 3 12 36 0। এবার 130কে ওপার করে দেবো, তাহলে 23কে ইকুয়াল টু 360 মাইনাস 130। ঠিক আছে, তাহলে বা এখানে করছি বা 23কে ইকুয়াল টু 230, অতএব কে ইকুয়াল টু 230 আর তার নিচে হচ্ছে 23, কাটলে হচ্ছে 10, তাহলে সমান 10, তাহলে কে ইকুয়াল টু 10, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে কে এর মান হচ্ছে 10। তাহলে কিন্তু অবশ্যই ফর্মুলা মনে রেখে দিবে, যখন আমরা পরিসংখ্যা বিভাজনে গড় বের করব, উপরে হচ্ছে সিগমা F1x1 বাই মানে নিচে সিগমা F1, মানে F1x1কে সিগমা F1x1কে আমরা সিগমা F1 দিয়ে ভাগ করলে পরিসংখ্যা বিভাজনের গড় পাবো। ঠিক আছে, এবার চলে আসছি, তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবে
আর দেখে যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু লাইক করবে আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে তোমাদের কিন্তু পরের ভিডিও পেতে সুবিধা হবে। তোমরা কিন্তু আগের ভিডিও দেখে নেবে আর তোমাদের জানাশোনা বন্ধুদেরকে তোমরা কিন্তু শেয়ার করবে, তাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করাইবে। ঠিক আছে, তাহলে খুব ভালো থাকবে। থ্যাংক ইউ, গুড নাইট।